বড় ছেলে জেহব, ছোট ছেলে নামজুন, দুই ছেলেকে ঢাকায় ব্যবসা বাণিজ্যের পথে হাঁটিয়ে নিজে পরপারে পা রেখেছেন। গঙ্গীয় মারা যাওয়ার পর সবাই ভেবেছিল পরিবার বুঝি ভাঙন লাগবে, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে স্বামীর ছাড়া দড়ি ইয়েজি আঁকড়ে ধরেছেন। সোনার সংসার ভাঙতে দেননি, কড়া শাসনে সবাইকে একসাথে নিয়ে আছেন। বড় ছেলে জেহবের এক ছেলে, ছোট ছেলে নামজনের এক ছেলে এক মেয়ে, ব্যাস সুখী সংসার। ইয়েজি বেঁচে থাকতে আলাদা হওয়ার কথা কেউ ভাবতেও পারে না। প্রতিদিন সকালে ইয়েজি দুধ চায় মুড়ি নরম করে খায়, আজকেও খাচ্ছে। আর চোখে বারবার জিমিনের পাশে বসে মেয়েটাকে দেখছে। জিমিন তার দাদির চোখের চাহনি লক্ষ্য করে টেকে নিয়ে উঠে যায়। তার দাদির মুখের পর্দা পাতলা, যা ইচ্ছে বলে ফেলেন। জিমিন টেকে নিয়ে নিজের রুমে চলে যায়। জেহব ভালো মানুষ, বড় ছেলে বিধায় কিছুটা শান্ত। মায়ের কাছে বসে বললেন, আম্মা আপনার ওষুধ কি শেষ? না রে বাপ, শরীরটা আগের থেকে ভালো লাগেনি আম্মা। ভালোই লাগে, মাঝে মধ্যে পাগুলো একটু বেশি ব্যথা করে। আচ্ছা, আমি ডাক্তারকে বলে ওষুধ এনে দেব। জেহব তার স্ত্রী লিসাকে ডাকে। লিসা তার যা জিনের সাথে রুটি বানাচ্ছিল। স্বামীর ডাক শুনে আসে। জেহব লিসাকে দেখে বলল, বোগাম কোথায়? রাতে তো বাসায় আসতে দেখলাম না। এসেছিল? লিসা কাচুমাচু করে তাকায়। বেগম রাতে বাসায় আসেনি, এই খবর জেহব ঠিক পেয়ে গেছে। একমাত্র ছেলে বিধায় লিসা সবসময় ছেলেকে আদরে আদরে রেখেছে, যা চেয়েছে তাই দিয়েছে। জেহব ছিল কঠোর, ছেলেকে শাসনে রাখতে চেয়েছে, কিন্তু লিসার জন্যই পারেনি। স্বামীর কথায় লিসা কি বলবে ভেবে পায় না। স্ত্রীর নিশ্চুপতা দেখে জেহব নিজেই বলল, কিছু জিজ্ঞেস করেছে আমি, আসেনি। রাতে ফোন করেছিল, বলেছে বন্ধুর বাসায় থাকবে। হ্যাঁ, কই থাকে আমি কি আর বুঝি না? ছেলেকে ভালো করো, ভালো হতে পয়সা লাগে না। লিসা কপট রেগে যায়। আমার ছেলে ভালোই, তর্ক করো না লিসা আমার সাথে। ইয়েজি বেগমকে খুব ভালোবাসে, বড় নাতি বিধায় আদরের ভাগ বেগমের কপালেই বেশি জুটেছে। জেহবের কথায় মুখ অন্ধকার করে বলল, তুই না বাপ বাপ হয়ে ছেলেকে কেউ এসব বলে? আমার নাতি ঢের ভালো, লাখে এক। জেহব উঠে দাঁড়ায়। আপনাদের সবার লাইফেই আজকে এই অবস্থা। শুনুন, কোনো দুর্ঘটনা ঘটালে কিন্তু আমাকে পাবেন না। আমার নাতি এমন না যে কোনো দুর্ঘটনা ঘটাবে, আর যদি কোনোদিন ঘটায়ও তাহলে আমি থাকতে তোকে কখনো এসবের মধ্যে টানবো না। জেহব চলে যায়। নামজুন ডাইনিং এ বসে সব কথাই শুনেছে, কিন্তু কোনো শব্দ করে না। বড় ভাই যেখানে দাম পায় না, উনি বললে কেই বা শুনবে। কলিং বেল বাজে। মেয়ের গিয়ে দরজা খুলে দেয়। সুগা কোনো কথা না বলেই ঢুকে পড়ে। মেয়ের দরজা আটকে বলে, ভাইজান, জাঙ্কুক ভাইজান তো ওঠে নাই এখনো, ঘুমাইতাছে। সুগা আশেপাশে তাকায়, হাই তুলে পকেট থেকে ফোন বের করে। মেয়েদের দিকে তাকিয়ে বলল, ডাকো, বলো আমি এসেছি। মেয়ের কিছু বলার আগে তার ডাক আসে ইয়েজির রুম থেকে। মেয়ের অসহায় চোখে সুগার দিকে তাকিয়ে বলল, দাদির কথাটা শুনে আসি, না হলে আমারে বকবো। আচ্ছা যাও। সুগা নিজে গিয়ে জাঙ্কুকের রুমের দরজা নক করে, কিন্তু দরজা বন্ধ। কোনো উপায় না পেয়ে সুগা সোফায় চুপচাপ বসে আছে, হাতে কম দামি অ্যান্ড্রয়েড সেট। সে আপাতত ফ্রি ফেসবুক চালাচ্ছে। আপাতত বললে ভুল হবে, সে সবসময় ফ্রি ফেসবুক চালায়। এমবি কিনে ফেসবুক চালানো তার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। সে মাথা উপরে তুলে আবার আশেপাশে তাকায়। তখনই একটা দরজার পর্দা নড়ে ওঠে, আর সেখান থেকে একজোড়া পা সরে যায়। সুগা মুচকি হাসে, তারপর মাথা নিচু করে মোবাইলের মাঝে চোখ রাখে। জিন রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হয়। সুগার কাছে যেতে যেতে বলল, সুগা, কখন এসেছো বাবা? 5 মিনিট হলো আন্টি। আন্টি, জাঙ্কুকে ডেকে দিন একটু, দরকারি কাজ ছিল। তুমি জাঙ্কুকের রুমে না হয় যাও, দরজা বন্ধ আন্টি। ও আচ্ছা বাবা, তুমি বসো, আমি দেখছি। জিন কয়েকবার ডাকে, জাঙ্কুক ভেতর থেকে আসছে বলে। জিন রান্নাঘরে চলে যায়। রান্নাঘর থেকেই জিমিনকে ডাকে। জিমিন যেন এই ডাকের জন্য অপেক্ষা করছিল। ডাকার সাথে সাথে রান্নাঘরে হাজির। নাস্তা আর চা সুগাকে দিয়ে আসতে বলে জিন। জিমিন খাবারের ট্রে নিয়ে টি টেবিলের উপর রাখে। সুগা মোবাইল থেকে চোখ সরিয়ে খাবারের দিকে তাকায়। খাবার দেখে কিনা খিদে বেড়ে গেছে তার। হঠাৎ উপলব্ধি করে একজোড়া তৃষ্ণার্থ চোখ তার দিকে তাকিয়ে আছে। সুগা সরাসরি জিমিনের দিকে তাকায়। জিমিন কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। সুগা বলল, কিছু বলবে জিমিন? জিমিন মাথা নাড়ে। চলে যেতে যেতে ফিরে তাকায়। কলেজ পেরিয়ে ভার্সিটিতে যাবে, তারপরেও তীব্র অনুভূতির খেলা সুগার জন্য। সুগাকে দেখলেই বুকের ভেতরে সুখে ছেয়ে যায়। অজানা শিহরণে মন পুলকিত হয়। সারাক্ষণ সুগার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আচ্ছা, সুগাকে দেখলে জিমিনের এমন পাগল পাগল লাগে কেন?
কেন সবটা উজাড় করে সুগার পায়ের নিচে ঢেলে দিতে ইচ্ছে করে? জিমিনের কি কোনো অসুখ করলো? সুগাকে এই অসুখটা বুঝতে পারছে না। জিমিন যে খুব শীঘ্রই মারা যাবে তা কি সুগা বোঝে না, নাকি বুঝতে চায় না? জিমিনের বুকের কাঁপন কি সুগাকে ছুঁয়ে যায় না? যায় না বোধহয়। গেলে তো সুগা বুঝতো তার অনুভূতি। তন্ন তন্ন করে জিমিন ঔষধ খুঁজে জিমিনের অসুখ সারাতে চাইতো, কিন্তু সুগা তো তার দিকে ফিরেও তাকায় না। জিমিন আরেকবার মাথা ঘুরিয়ে সুগার ফর্সা মুখটার দিকে তাকালো, তারপর রুমে ঢুকে যায়। সুগা রুটি চিবোতে চিবোতে সবটাই পর্যবেক্ষণ করে। কিশোরীর হৃদয়ে পবিত্র ভালোবাসার বাতাসটাকে খুব করে ছুঁয়ে যায়। ভাষা ভাষা চোখের চাহনিতে না বলা কথা সুগা বেশ বুঝতে পারে, কিন্তু সুগা যে অসহায়। সমাজ তার হাত পা বেঁধে রেখেছে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে আসে, সুগার পিঠে কিল বসিয়ে দিয়ে বলল, শালা আসছো, একটা ফোন করতে পারো না? নতুন জামাইয়ের মতো বসে আছো এখানে, মোবাইলে ব্যালেন্স নাই রে ভাই। জাঙ্কুক কোনো কথা না বলে সুগার পাশে বসে। সুগা চায় চুমুক দিয়ে বলল, তোর মা যা খাওয়াইছে তুই মাইরাই তাই হজম করে দিছুস, ভালো করেছি। তারপর সুগা আর জাঙ্কুক কিছুক্ষণ কথা বলে। তখনই জিমিনার তে চঞ্চল পায়ে বেরিয়ে আসে। তেকে দেখে জাঙ্কুক নড়ে চড়ে বসে। সুগাকে ইশারা করে তেকে দেখায়। দুজনে রান্নাঘরে চলে যাওয়ার পর সুগা বলল, কাহিনী কি মামা? এই পাখি কে? এর কথাই আম্মা বলেছিল, আমার পছন্দের পাত্রী, আমার খালাতো বোন। ভালোই তো, রাজি হলি না কেন? মাত্র এসএসসি দিয়েছে, ছোট না? বালের ছোট। গিয়া দেখ মাইয়া বহুত পাকনা, দরকার নাই, পরে আবার আটকে যায় না। নো চান্স রে। সুগা হাসে, তারপর উঠে চলে যায়। সুগা চলে যাওয়ার পর জাঙ্কুক ডাইনিং এ গিয়ে নাস্তা করতে বসে। জিমিন আর তে নাস্তা করছে। জাঙ্কুক যাওয়াতে তে চুপসে যায়। এতক্ষণ হেসে হেসে কথা বলা মেয়েটা মুহূর্তেই কুকড়ে যায়। জিমিন তার অস্বস্তি বুঝতে পেরে মুচকি হাসে। মেয়েটা লজ্জা পাচ্ছে। এত ছোট মেয়ের সামনে এত বড় ছেলে আসলে তো লজ্জা পাওয়ারই কথা। আর এই বিচ্ছির সাথে কিনা তার মা এই দামড়া ছেলেটার বিয়ে দিতে চেয়েছিল। ভাবা যায়, জাঙ্কুক না চাইতেও তার চোখ দুটো বারবার তার মুখের উপর চলে যাচ্ছে। তার রুটি চিবানোটাও যেন খুব সুন্দর লাগছে। লজ্জায় কাপা চোখের পাতা আরো ভালো লাগছে। জাঙ্কুক হঠাৎ বুঝতে পারলো তের কাছে এসে তার খুব ভালো লাগছে, তেকে দেখতে ভালো লাগছে। জাঙ্কুক নিজের কাজে নিজেই অবাক হয়। মাত্র একদিনে তার মনের উপর এত নিয়ন্ত্রণহীনতা, তাও এই পিচ্চি মেয়েটার উপরে। তে যে তার উপস্থিতিতে লজ্জা পাচ্ছে এটা তার মুখে স্পষ্ট ফুটে আছে। জাঙ্কুক জিভ দিয়ে ঠোঁট ভেজায়। জিমিন উঠে রান্নাঘরে যায়। তখনই তে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। তার চোখের সাথে জাঙ্কুকের চোখ মিলে গেলে তে অপ্রস্তুত হলেও জাঙ্কুক অপ্রস্তুত হয় না। মুচকি হেসে বলল, তে তুমি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? তে মনে মনে জাঙ্কুককে বকে দেয়। লজ্জা পাচ্ছে বুঝতে পেরেও এই ছেলে কিনা আরো লজ্জা দিতে চাইছে। তে মাথা নেড়ে বলল, না। তাহলে আমার দিকে তাকাও না। এত লজ্জা পাও কেন? বাচ্চাদের এত লজ্জা পেতে নেই। এ বাচ্চা তুমি। তে থম মেরে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, মুখে কিছু বলে না। চেয়ার ছেড়ে উঠে জিমিনের রুমের দিকে চলে যায়। জাঙ্কুকদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। চোখগুলো এত সুন্দর কেন? এ কি বেশি ছোট? হ্যাঁ, মানুষটা একটু বেশি ছোট। জাঙ্কুক মনে মনে নিজের পাশে থেকে দাঁড় করিয়ে দেখে কেমন লাগবে। তারপর মুচকি হেসে মাথার চুলগুলোকে নেড়ে দিয়ে নাস্তায় মনোযোগ দেয়। দুপুরে কেউ কলিং বেল দেয়। জিমিন ভার্সিটিতে চলে গিয়েছে বিধায় তে ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয়। দরজার সামনে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। বেগম তেকে দেখে থমকে যায়। তের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তে বেগমকে চেনে না। বেগম যে এই বাসারই ছেলে এটাও জানে না। তাই সে আস্তে করে বলল, কাকে যাচ্ছেন? বেগম এই কথার উত্তর না দিয়ে বলল, তুমি কে? আমি তে। তে নাকি অ্যাটম বোমা? আগুনের হলকা বেরোচ্ছে। ও মাই গড! ওনার কথায় তে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। বলে কি এ ছেলে পাগল নাকি? ফর্সা দেখতে স্বাস্থ্যবান লোকটা কেমন করে তাকিয়ে আছে। ওনার চোখের চাহনিদের একদমই পছন্দ হয় না। চোখের চাহনি ভালো নাকি খারাপ এটা মেয়েরা বেশ ভালোই বুঝতে পারে। বেগম তের দিকে তাকিয়ে বলল, এ বাসার সাথে কি সম্পর্ক সুন্দরী? তে কিছু বলার আগেই জিন ছুটে আসে। এতক্ষণ তের সাথে বসে এসে গল্প করছিল। একটু রুমে গিয়েছে, তখনই বেগমের গলার স্বর শুনেছে। আস্তে আস্তে দেখে বেগম তের সাথে কথা বলছে। বেগমের কথা চলাফেরা ভালো না বিধায় সে সবসময় তেকে বেগমের থেকে দূরে থাকতে বলতো। আর সেই তেই কিনা স্বয়ং বেগমের সামনে দাঁড়িয়ে জিন তের হাত ধরে রুমে যেতে ইশারা করে। তে চলে যেতেই তিনি বেগমকে উদ্দেশ্য করে বলল, ভেতরে আসছো না কেন? বেগম তের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আহা,
মেয়েটার শরীর তো নয় যেন পুতুল। চাচির কথা শুনে বলে, এটা কে চাচি? আমার বোনের মেয়ে, বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে। বেগমের মনে ফুল ফোটে। মুচকি হেসে রুমে যেতে যেতে ভাবলো, বেশ সুন্দরী, চোখে লাগার মতো। স্বাভাবিকভাবেই কেটে যায় পুরো একটা সপ্তাহ। জাঙ্কুক অফিসের কাজের চাপে বেশি বাসায় থাকে না, অফিসমুখী বেশি থাকতে হচ্ছে। যদিও সময় পেলেই তেকে দেখে। কেন দেখে সে জানে না, কিন্তু তের লাজুক মুখটা দেখতে খুব ভালো লাগে তার। দুজনের চোখে চোখ পড়ে গেলে বুকের সুখের অনুভূতি দোলা দেয়। এই বয়সে এসে জাঙ্কুকের এসব মানায়? জিনের নিষেধ অনুযায়ী তে বেগমের সামনে যায় না, কিন্তু তার জাঙ্কুকের সামনে যেতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে সে জানে না, জাঙ্কুককে ভাবতে ইচ্ছে করে। কোনো এক চুম্বকীয় শক্তিতে জাঙ্কুক যেন তেকে টানে। জাঙ্কুকের সামনে গেলে বুকের কাঁপন বেড়ে দ্বিগুণ হয়। দুনিয়ার সব লজ্জা যেন তাকে জাপটে ধরে। এত লজ্জার কারণও সে খুঁজে পায় না। কিশোরী মনে যে বসন্তের বাতাস বয়, এটা কিশোরী নিজেই জানে না, কিংবা জানতে চায় না। সুগা মেসের ছোট্ট সিঙ্গেল খাটে শুয়ে আছে। বদ্ধ চোখের পাতা খুলে জানালার দিকে তাকায়। সূর্যের আলো কমে জানান দিচ্ছে সন্ধ্যার আগমনী বার্তা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ মেয়েটা এখনো মেসের নিচে ঘুরঘুর করছে। মেয়ে মানুষ এত বেহায়া হবে কেন? রাগে তার মুখ কুঁচকে যায়। সে নিজের মনকে আয়ত্তে আনতে চায়, বোঝাতে চায় মেয়েটা তার ঘনিষ্ঠ বন্ধুর বোন। মাগরিবের আজান কানে আসতেই সে উঠে বসে। ছোট্ট ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দেয়। মুখে রাগ ঝুলিয়ে বেরিয়ে যায়। দ্রুত পায়ে দোতলা থেকে নিচে নামে। উদ্দেশ্য সামনে দাঁড়ানো মেয়েটা।